আমি শুধু বলতে চাই, জুলাই গণ অভ্যুত্থানের দিনগুলোকে আমাদের স্মরণের মধ্যে রাখতে গিয়ে আমি দেখছি যে রাজনৈতিক ক্ষমতা ভাগাভাগির দৌড় জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে কিন্তু মুছিয়ে দিচ্ছে। আমরা ফরগেটফুল হয়ে যাচ্ছি, অথচ এমন একটি বড় গণ অভ্যুত্থান শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের জন্য হয় নাই, রেজিম পরিবর্তনের জন্য হয় নাই, বরং এই ধরনের গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষার ফলে বাংলাদেশের মানুষ বলেছিল আমরাই বিকল্প, সেই জায়গা থেকে কিন্তু এই গণ অভ্যুত্থানটা সংগঠিত হয়েছে। গত 10-15 বছর ধরে বারবার আমাদেরকে শুনতে হয়েছে হাসিনা বাদে এই বাংলাদেশে কোনো বিকল্প নাই। যখনই কোনো প্রশ্ন উঠেছে তখন বারবার আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে বিকল্পটাকে। বিকল্পকে এই প্রশ্ন করে পুরো বাংলাদেশের সমস্ত জনগণের ক্ষমতাকে কেড়ে নেওয়া হয়েছিল, কনসলিডেটেড করা হয়েছিল শুধুমাত্র হাসিনার হাতে। এমন একটা অবস্থা তৈরি করা হয়েছিল যে হাসিনার নেতৃত্বকে প্রশ্ন করা যায় না। হাসিনার নেতৃত্বকে প্রশ্ন করলে পরে জেল খাটতে হয়, নির্যাতনের শিকার হতে হয়, এবং তার নেতৃত্বকে দেবত্ব আরোপ করা হয়েছিল তার নেতৃত্বের প্রতি। সেই বাস্তবতায় দাঁড়িয়ে আপনাদের মনে থাকার কথা, যখন এই গণ অভ্যুত্থানের মোমেন্টাম তৈরি হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন শুরু হয়েছিল, সেখান থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আন্দোলন ছড়িয়ে পড়েছিল। আপনাদের মনে থাকার কথা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো যখন বন্ধ করে দেয়া হলো, যখন বাধ্য করা হলো স্টুডেন্টদেরকে হল ছাড়তে, বাংলাদেশের জনগণ যাত্রাবাড়ি, মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা, রামপুরা, সাভার, সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে গেল। বাংলাদেশের জনগণ প্রশ্ন করতে শিখলো, আমার টাকায় কেনা অস্ত্র দিয়ে আমার ভাই, আমার বোন, আমার সন্তানের উপর কেন গুলি করা হবে? আমার ভাই বোনকে গুলি করলি কেন? এই যে প্রশ্ন, এই প্রশ্ন বাংলাদেশের মানুষ, প্রত্যেকটি মানুষ করতে শিখলো। রাষ্ট্রকে প্রশ্ন করা শিখলো। রাষ্ট্র চাইলেই কোনো জনগণের উপর নিপীড়ন চাপিয়ে দিতে পারে না। রাষ্ট্রের যে ক্ষমতা, সেই ক্ষমতাকে জনগণের উপর নিপীড়ন করার অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল। আপনারা দেখেছেন গুম কমিশনের রিপোর্টের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে কিভাবে করে জাস্ট ভিন্ন মতের কারণে কিংবা কোনো কারণ ছাড়াই রাস্তা থেকে হ্যান্ডপিক করা হয়েছে মানুষকে, দিনের পর দিন আয়না ঘরের মতো বিভৎস জায়গায় রাখা হয়েছে। পরিবার এবং সমাজকে কি ট্রমাটিক সিচুয়েশনের মধ্য দিয়ে যেতে হয়েছে এই সমস্ত বাস্তবতার কারণে। আপনারা জানেন, রাষ্ট্রের সম্পদ লুট করে, জনগণের টাকা লুট করে বিদেশে সম্পদ গড়ে তোলা হয়েছে। ওই আওয়ামী লীগের নেতা কর্মীরা, ওই ফ্যাসিবাদের দোসরেরা, উচ্ছিষ্টভোগীরা এই রাষ্ট্রের সম্পদ লুট করে বিদেশে পাহাড় গড়ে তুলেছে। এই দেশের প্রতি তাদের কোনো মায়া নেই। যে কারণে আপনি দেখেছেন, আমরা দেখেছি, পুলিশ বলেছে যে গুলি করি একটা, মরে একটা, আহত হয় একটা, আর বাকিটি রয়ে যায়। তাদের কাছে এটা ধরার মতো জ্ঞান ছিল না যে কি করে মানুষ রাস্তায় থেকে যাচ্ছে গুলি করার পরেও। রাজপথে যারা থেকেছেন আমরা দেখেছি, আমার চোখের সামনে অনেকবার বলেছি 50-এর উপর শহীদের লাশ দেখেছি কি করে গুলি, হেলিকপ্টার থেকে গুলি আসার পরেও, পুলিশ র্যাবের নির্মম গুলি চলার পরেও, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসী বাহিনীর গুলি চলার পরেও জনগণ রাজপথ না ছেড়ে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে হাসিনাকে এবং আওয়ামী লীগকে, এবং চ্যালেঞ্জ করেছে জনগণ বিকল্প হিসেবে এই রাষ্ট্র গড়ে তুলতে চায়। এই যে বিকল্প প্রস্তাবনা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ দিল, যখন প্রশ্ন উঠলো বিকল্প নাই, তখন জনগণ যে উত্তর দিল আমি কে, তুমি কে, আমরাই বিকল্প। এই যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দেওয়ার মধ্য দিয়ে কিন্তু ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ, এই যে এক দফা ঘোষণা, এই এক দফা ঘোষণার অনুপ্রেরণা ছিল কিন্তু আমাদের সেই ঘোষণা, যেটা ছিল আমরাই বিকল্প। সুতরাং ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে যদি বিলোপ করতে হয়, তার সমাধান হলো জনতাই বিকল্প হবে। এটাই একমাত্র সমাধান। সে সমাধান কিন্তু আমরা দিয়ে দিয়েছি। আগস্টের 1 তারিখ থেকে এই স্লোগান চলেছে, আমরা বলেছিলাম আমরা বিকল্প। এই যে রাস্তায় রাস্তায় জনগণের আন্দোলন ছড়িয়ে পড়লো, আপনাদের মনে থাকার কথা, রিক্সা চালকেরা অ্যাম্বুলেন্সের ভূমিকা পালন করেছেন, ট্রাক লরির চালকেরা রাস্তা আটকে দিয়েছেন যাতে করে পুলিশের গাড়ি রাস্তায় চলাফেরা করতে না পারে। আমরা দেখেছি মুদি দোকানদারেরা, ক্ষুদ্র ব্যবসায়ীরা, শ্রমিক শ্রেণীর মানুষেরা কিভাবে করে রাস্তায় এসে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন শুধুমাত্র
আমরা যে বিকল্প এটা প্রমাণ করতে। আপনারা দেখেছেন এই ফ্যাসিবাদী আমলে যে আন্দোলনগুলো সফল হয়েছে, প্রত্যেকটা ছাত্রদের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গড়ে উঠেছে নো ভ্যাট আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সংস্কার আন্দোলন এবং সর্বশেষ যে কোটা সংস্কার আন্দোলন 2024-এর জুলাই গণঅভ্যুত্থানে পরিণত হয়েছে। এই প্রত্যেকটা আন্দোলনে বাংলাদেশের তরুণ যুবক সমাজ নিজেদের বুকের রক্ত ঢেলে দিয়েছে কেবলমাত্র এই দেশকে এই উত্তর দিতে যে হাসিনার কাছে ক্ষমতা কেন্দ্রীভূত করে রেখে রাষ্ট্র নিপীড়কের ভূমিকা পালন করবে, এইটা এই জেনারেশন প্রত্যাখ্যান করে। আপনারা দেখেছেন মঞ্চে উপবিষ্ট আছে, এইখানে কিন্তু একটা জেনারেশনের সমন্বয় ঘটেছে। এখানে মাহমুদুর রহমান, হাসনাত কাইম ভাইরা একটা জেনারেশনের প্রতিনিধিত্ব করেন, মঞ্জু ভাইরা একটা জেনারেশনের প্রতিনিধিত্ব করেন, আমরা একটা জেনারেশনের প্রতিনিধিত্ব করি। আমরা বলতে চাই বাংলাদেশের জেনারেশনগুলোর যদি সমন্বয় সাধন ঘটে, নবীন এবং প্রবীণের সমন্বয়ে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমতা পৌঁছে দিতে পারলে পরে কেবলমাত্র বিকল্প প্রস্তাবনা গড়ে তোলা হয়েছিল যে আন্দোলনের মাঠ থেকে, সেই প্রস্তাবনার সফল বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সুতরাং এইটা ব্যাটল বাংলাদেশের গণমানুষের। এই ব্যাটল গ্রাউন্ডে আমাদেরকে মনে রাখতে হবে কেবলমাত্র হাসিনার পরিবর্তন হয়েছে, ফ্যাসিবাদী কাঠামো এখনো পর্যন্ত বিলোপ হয় নাই। রাষ্ট্রে ফান্ডামেন্টাল চেঞ্জের জন্য নানা আলোচনা চলছে, কিন্তু আমরা আশঙ্কা বোধ করি যে শুধুমাত্র নির্বাচন এবং নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা পাওয়ার মধ্য দিয়ে যারা বাংলাদেশের জনগণের উপর শাসন ক্ষমতা নেবেন, তারা এই জনগণকে উপলব্ধি করতে পারেন কিনা। এটা স্পষ্ট, বাংলাদেশের জনগণ যখন আমরাই বিকল্প বলেছে, সুতরাং কোন রাজনৈতিক দল যদি বাংলাদেশের জনগণকে পাশ কাটিয়ে কেবলমাত্র পুরানো রাজনৈতিক বন্দোবস্তকে এই সমাজে, এই রাষ্ট্রে কায়েম করতে চায়, আমাদের যে জেনারেশন আছে, এখানে সিনিয়র জেনারেশন আছে, বাংলাদেশের সমস্ত মানুষ রাজপথে বিপ্লবী শক্তিকে খুঁজছে। সুতরাং কোন শক্তি বাংলাদেশকে আবারও নিপীড়ক রাষ্ট্র হিসেবে পরিণত করতে পারবে না ইনশাআল্লাহ। এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের শপথ। কারণ রাজপথ থেকে আমরা দেখেছি, যখন যাত্রাবাড়িতে আন্দোলনে রত ছিলাম তখন দেখেছি কিভাবে করে গুলি করা হচ্ছে, মানুষজন রাজপথ থেকে সরছে না। এক গ্রুপ আগাচ্ছে, গুলি খেয়ে আহতদের নিয়ে আসতেছে, আবার আরেক গ্রুপ যাচ্ছে, কিন্তু কেউ ভয় পাচ্ছে না, কেউ গুলিকে ভয় পাচ্ছে না। কারো মধ্যে এই ভয় নাই যে আমরা কেউ কাউকে চিনি না, অপরিচিত, কিন্তু কেউ কাউকে ছেড়েও যাচ্ছি না। প্রত্যেককে ভালোবেসেছি, রাজপথের আপন হয়েছি, সহযোদ্ধা হয়েছি। সুতরাং আমি এই আলোচনা সভা থেকে আপনাদেরকে আহ্বান করতে চাই, বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশের জনগণের যে ক্ষমতা, সেই ক্ষমতাকে ফিরিয়ে দিতে পারলে পরে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের মনে থাকার কথা, যখন 9 দফার কথা বলা হলো, পত্র পত্রিকা ইলেকট্রনিক মিডিয়ার অধিকাংশগুলোই প্রচার করলো 8 দফার কথা। তখন ইন্টারনেট নাই, কিচ্ছু নাই, যোগাযোগের অবস্থা নাই। তারপরেও বাংলাদেশের জনগণ তার অন্তর দিয়ে কেবলমাত্র 9 দফাকেই উপলব্ধি করেছে। বাংলাদেশের জনগণ কিন্তু বহু আগে 1 দফা ঘোষণা করেছে, 1 দফা 3রা আগস্ট ঘোষণা হয়েছে, কিন্তু বাংলাদেশের জনগণ রাজপথে লড়াই করে নিজেরাই কিন্তু 1 দফা ঘোষণা করে দিয়েছে। তারা এই রকম নিপীড়ক রাষ্ট্র আর চায় না। এই যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের ফলে আপনারা লক্ষ্য করবেন যে আমরা শুধুমাত্র রেজিম চেঞ্জ চাই নাই, আমরা পুরো ক্ষমতা কাঠামোর পরিবর্তন চেয়েছি। সেই ক্ষমতা কাঠামোর পরিবর্তনের জায়গায় আমরা দেখতে পাই রাষ্ট্র এবং রাষ্ট্রের যারা আছেন তারা বোধহয় বুঝতে পারেন না, রাজপথে থাকা বিপ্লবীরা যখন আপোষ না সংগ্রাম স্লোগান দেয়, সেই স্লোগানের বিপ্লব বোধহয় রাষ্ট্রে বসে থাকা লোকেরা বুঝতে পারছেন না। আমরা যখন রাস্তায় দাঁড়িয়ে ক্ষমতা না জনতা স্লোগান দিয়েছি, আপোষ না সংগ্রাম স্লোগান দিয়েছি, দালালি না রাজপথ স্লোগান দিয়েছি, সম্ভবত
এই স্লোগানগুলোর বিপ্লব, এই স্লোগানগুলোর আগুন, এই স্লোগানগুলোর মর্মার্থ বোঝার, উপলব্ধি করার শক্তি বাংলাদেশের রাষ্ট্রের চেয়ারে যারা বসে আছেন তারা বুঝতে পারছেন না। আপনাদেরকে বুঝতে হবে, আপনারা গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছেন, সুতরাং গণ অভ্যুত্থানের ফলে গণমানুষের মধ্যে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সে পরিবর্তন সাধন করার মধ্য দিয়েই বাংলাদেশের মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে। সে জায়গা থেকেই আমরা চেষ্টা করেছি এই আয়োজন করার। এই আয়োজনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের মানুষকে বার্তা দিতে চাই, বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়ে, বাংলাদেশের জনগণের সাথে থেকে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমৃত্যু লড়াই চালিয়ে যাওয়ার সংগ্রাম এবং প্রতিজ্ঞা আমরা ঘোষণা করেছি। এই লড়াই আপনারা যারা আছেন, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এই রাষ্ট্রকে আর কোনোভাবেই ফ্যাসিবাদী কাঠামোতে ফিরতে দেওয়া যাবে না। এই রাষ্ট্রকে অবশ্যই জনগণের কাছে ফিরতে হবে। অবশ্যই বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে, পাড়ায়, মহল্লায়, গ্রামে যারা গণ অভ্যুত্থানে যুক্ত হয়েছিলেন তাদের কাছে সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, স্বপ্ন, ক্ষমতাকে ফিরিয়ে দিতে হবে। সেই শ্রমিকের কাছে ফিরিয়ে দিতে হবে, সেই শহীদের লাশের কাছে ফিরিয়ে দিতে হবে যাদেরকে সাভারে পুড়িয়ে মারা হয়েছিল। যাত্রাবাড়িতে এবং অন্যান্য অনেক স্পটে 3টায় হাসিনার পলায়নের পরেও গুলি চলেছে। সেই মানুষদের যারা 5 তারিখ বিকাল 3টার পরেও শাহাদাত বরণ করেছে, তাদের প্রত্যেকের স্বপ্ন বাস্তবায়ন করার মধ্য দিয়েই জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে। আমি আপনাদের কাছে এই জন্যে আহ্বান করতে চাই, এই উদ্যোগ কেবলমাত্র শুরু। বাংলাদেশের জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া পর্যন্ত এই লড়াই চলবে। এই লড়াই আপনারা পাশে থাকুন, এই লড়াই অব্যাহত থাকবে। আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আগামী দিনের জনগণের বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ।